আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। আমাদের আজকে বিবেচ্য বিষয় মাইনর অ্যাক্ট। ইতিমধ্যে যে সকল মাইনর অ্যাক্ট পড়েছি সে সকল মাইনর অ্যাক্ট সমূহ আমরা রিভিশন করব। সবাইকে বলে রাখি, যারা এসএমএস এর মাধ্যমে উত্তর দিতে পারেন এসএমএস এর মাধ্যমে উত্তর দিবেন, না পারলে অবশ্যই বলার মাধ্যমে জবাব দেওয়ার চেষ্টা করবেন। যতটুকু বলবো ততটুকু যেন আপনাদের কাজে লাগে, মেমোরাইজ হয়, সেদিকে আমরা অগ্রসর হব। ধন্যবাদ সবাইকে। নারী শিশু নির্যাতন দমন আইন ইতিমধ্যে আমরা পড়েছি, যেখানে আমরা জেনেছি 2000 সংশোধন 2020। 2000 সংশোধন 2020। আমি একটু এলোমেলো ভাবে প্রশ্ন করব যেন আপনাদের বিভিন্ন আঙ্গিকে উত্তর দেওয়া সহজ হয়। আমরা ইতিমধ্যে পড়েছি নারী শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী ডোপ টেস্ট। ডোপ টেস্ট করছেন, যেটাকে আমরা বলে থাকি, খেয়াল করে সবাই, ডিএনএ পরীক্ষা। সরি ফর দ্যাট, ডিএনএ পরীক্ষা। তো ডিএনএ পরীক্ষা সম্পর্কে আমরা জেনেছিলাম 32-এর ক ধারা অনুযায়ী, মনে আছে? ডিএনএ পরীক্ষা 32-এর ক, কাকে কাকে করার কথা বলা আছে ডিএনএ পরীক্ষা? আমরা ইতিমধ্যে জেনেছি ভিকটিম এবং অভিযুক্ত উভয়েরই ডিএনএ পরীক্ষা করার কথা বলা আছে, উভয়। মেডিকেল পরীক্ষা করার কথা বলা আছে। মেডিকেল পরীক্ষা কত ধারার বর্ণিত বিষয়? 32 ধারার বিবেচ্য বিষয় মেডিকেল পরীক্ষা। আমরা ইতিমধ্যে জেনেছি এই নারী শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী রুদ্ধদ্বার কক্ষে বিচার। রুদ্ধদ্বার কক্ষে বিচার 20-এর 6। 20-এর 6, যদি কোনো ভিকটিমকে নিরাপত্তামূলক হেফাজতে পাঠানোর প্রয়োজন হয় তবে তার মতামত নেওয়ার বিধান। মতামত নিবেন 20-এর 8। ভেরি গুড সেলিম, মতামত নিবেন 20-এর 8। বাট তাকে নিরাপত্তামূলক হেফাজতে পাঠানো হয় আমরা ইতিমধ্যে জেনেছি 31 ধারা মোতাবেক। ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড প্রদান করলে অনুমতি নিতে হয়। ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড প্রদান করলে মৃত্যুদণ্ড অনুমোদন নিতে হয় 29 ধারা মোতাবেক হাইকোর্ট বিভাগের নিকট হতে, ফৌজদারি কার্যবিধি 374 ধারা অনুযায়ী। আমরা ইতিমধ্যে জেনেছি সংক্ষুব্ধ ব্যক্তি আপিল করবেন কার কাছে? সংক্ষুব্ধ ব্যক্তি আপিল করবেন দেলোয়ার 28 ধারা মোতাবেক 60 দিনের মধ্যে হাইকোর্ট বিভাগের নিকটে আমরা আপিল করতে পারি। আমরা জেনেছিলাম অর্থদণ্ডের অর্থ আদায় করে দেন জেলা কালেক্টর কত ধারা মোতাবেক? 16 ধারা মোতাবেক। ধর্ষণের ফলশ্রুতিতে জন্মলাভকারী শিশুর ভবিষ্যৎ সম্পর্কে আমরা জেনেছি 13 ধারা মোতাবেক। কোন শিশুকে ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে অঙ্গহানি করা হলে দণ্ডের ব্যবস্থা 12। 12। অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির উদ্দেশ্যে অঙ্গহানি করলে দণ্ডের ব্যবস্থা। ভেরি গুড আখেরুজ্জামান, সেটাও 12। সেটাও 12 ধারায় বর্ণিত আছে। আমরা জেনেছিলাম যৌতুকের কারণে মারধর অপরাধটা আপোষযোগ্য বলে বিবেচিত কত ধারার বিষয়? আপোষযোগ্য বলে বিবেচিত 19-এর 1, 11-র গ, তাই তো? ভেরি গুড। 19-এর 1, 11-র গ ধারার অপরাধ আপোষযোগ্য বলে বিবেচিত। আমরা জেনেছিলাম কোন নারী কিংবা শিশুকে যদি অপহরণ করা হয় মুক্তিপণাদের উদ্দেশ্যে দণ্ডের ব্যবস্থা 8 ধারায়। 8 ধারায় বর্ণিত আছে। দহনকারী ক্ষয়কারী বিষাক্ত পদার্থ নিক্ষেপ করাটাই অপরাধ, ইতিমধ্যে আমরা জেনেছি 4-এর 3। মৃত্যু ঘটালে দণ্ডের ব্যবস্থা এনামূল। মৃত্যু ঘটালে দণ্ডের ব্যবস্থা 4-এর 1 ধারায় বর্ণিত আছে। 4-এর 1। আমরা পড়েছিলাম একাধিক ব্যক্তি কর্তৃক ধর্ষণ, মৃত্যু ঘটানো, আহত করা দণ্ডের ব্যবস্থা 9-এর 3 ধারায় বর্ণিত আছে। যদি কোনো ভিকটিম পুলিশ হেফাজতে ধর্ষিত হয় তবে নিরাপত্তার হেফাজতে যারা আছেন তাদের দণ্ডের ব্যবস্থা 9-এর 5। 9-এর 5 ধারায় বর্ণিত আছে। মিথ্যা মামলা ফারুক হুসাইন। মিথ্যা মামলা বর্ণিত আছে 17 ধারা মোতাবেক। আলামত সংগ্রহে গাফিলতির জন্য যদি আলামত বিনষ্ট হয় তবে দণ্ডের ব্যবস্থা 18-এর 8 ধারায় বর্ণিত আছে। রাজসাক্ষী সম্পর্কে বলা আছে শাহ আলম রাজসাক্ষী
18 ধারায় বর্ণিত আছে। আমরা জেনেছিলাম নারী, শিশু, অসুস্থ, বিকলাঙ্গ হলে ন্যায় বিচারের স্বার্থে জামিন দেওয়া যাবে, বর্ণিত আছে 19-3 ধারা মোতাবেক। 19-3 ধারা মোতাবেক রাসায়নিক পরীক্ষক, রক্ত পরীক্ষকের রিপোর্ট আদালতে গ্রহণযোগ্য হয় 23 ধারা মোতাবেক। 23, সাক্ষীকে আদালতে হাজির করার দায় দায়িত্ব বর্তায় কার উপর? সাক্ষীকে আদালতে হাজির করার দায় দায়িত্ব বর্তায় অফিসার ইনচার্জের উপর, 24-1 ধারা মোতাবেক। একটা অপরাধের সাথে অন্য কোনো আইনের অপরাধ যদি জড়িত থাকে, নারী শিশু নির্যাতন দমন আইনের অপরাধের সাথে, তবে একে আদালতে বিচার করার বিধিবিধান 27-3 ধারায় বর্ণিত আছে। ধন্যবাদ সবাইকে, অনেক কষ্ট করেছেন। এই ছিল আমাদের নারী শিশু নির্যাতন দমন আইনের রিভিশন। এরপর যে আমরা চলে যাব পুলিশ আইন। কনসেন্ট্রেট প্লিজ। অজুহাত দাঁড় করান পুলিশ আইন অনুযায়ী কত ধারা মোতাবেক অজুহাত দেওয়ার বিধান? 43 ধারায় বর্ণিত আছে। অজুহাত দিবেন 43 ধারায় বর্ণিত আছে। একটা অপরাধ এর জন্য একবারই দণ্ড দেওয়ার বিধান রয়েছে, একাধিকবার নয়। 36 ধারা মোতাবেক ন্যায়িক হতে তদুর্ধ্ব পুলিশ অফিসারের বিরুদ্ধে কোনো অভিযোগ উত্থাপিত হলে তদন্ত করবেন এএসপি পদমর্যাদা, তাই না? 35 ধারায় বর্ণিত আছে। 35, আমরা জেনেছি সভা সমাবেশ নিয়ন্ত্রণ করবেন এএসপি থেকে এসপি পর্যন্ত পদমর্যাদা নিয়ন্ত্রণ, 30-1। লাইসেন্স নিতে বাধ্য করবেন পুলিশ সুপার, তাই লাইসেন্স নিতে বাধ্য করবেন জেলা ম্যাজিস্ট্রেট, 30-2। 30-2, লাইসেন্স দেবেন পুলিশ সুপার, 30-3 বর্ণিত আছে। 30-3 ধারায় বর্ণিত আছে। আমরা 5টা পদক্ষেপ গ্রহণ করে ছত্রভঙ্গ করতে পারি। 5টা পদক্ষেপ গ্রহণ করে 30-2। 30-2, আমরা ইতিমধ্যে জেনেছি পুলিশ আইন অনুযায়ী আইন শৃঙ্খলা রক্ষামূলক ডিউটি করার যে বিধিবিধান, আইন শৃঙ্খলা রক্ষামূলক ডিউটি 31, ভেরি গুড, 31 ধারায় বর্ণিত আছে। আমরা ইতিমধ্যে পড়েছিলাম বেওয়ারিশ সম্পত্তি পচনশীল হলে করণীয়। বেওয়ারিশ সম্পত্তি পচনশীল হলে করণীয়, ভেরি গুড বনি, 26-2। ফৌজদারি কার্যবিধি 525 ধারা। আমরা ইতিমধ্যে পড়েছি বেওয়ারিশ সম্পত্তি প্রাপ্তিতে পুলিশ অফিসার রিপোর্ট দিবেন। পুলিশ অফিসার রিপোর্ট দিবেন 25 ধারা মোতাবেক ফৌজদারি কার্যবিধি 523-1 ধারা অনুযায়ী। আমরা ইতিমধ্যে জেনেছি পুলিশ আইন অনুযায়ী সরকারি মালামাল জমা না দিলে দণ্ডের ব্যবস্থা। 28, সরকারি মালামাল জমা না দিলে দণ্ডের ব্যবস্থা 28 ধারায় বর্ণিত আছে। দণ্ড, ভেরি গুড সেলিম, 6 মাস 200 টাকা দণ্ডের ব্যবস্থা। অপরাধ আমলযোগ্য তবে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারি। অপরাধ আমলযোগ্য, বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারি 34-34-ক ধারা মোতাবেক। একদম সহজ করে বলে দিবেন 34 ধারার দণ্ড কি? 34 ধারার দণ্ড 8 দিন কারাদণ্ড, 50 টাকা জরিমানা। 8 দিন 50 টাকা জরিমানা। আমরা জেনেছি পুলিশ আইন অনুযায়ী পুলিশের সকল প্রকার কর্মকাণ্ডের তত্ত্বাবধায়ক একমাত্র সরকার, 3 ধারায় বর্ণিত আছে। সমগ্র বাংলাদেশে বদলি করার যে বিধিবিধান বর্ণিত আছে 2-ঘ, ভেরি গুড তালেব, 2-ঘ। অভ্যন্তরীণ বদলির কথা বর্ণিত আছে, অভ্যন্তরীণ বদলি 22 ধারা মোতাবেক। 22 ধারা মোতাবেক আমরা জেনেছি অতিরিক্ত পুলিশ ব্যক্তির আবেদনে নিয়োগ করা হয় কত ধারা অনুযায়ী ওহিদ ভাই? 13 ধারা মোতাবেক ব্যক্তির আবেদনে অতিরিক্ত পুলিশ নিয়োগ। স্পেশাল পুলিশ নিয়োগ সম্পর্কে কোথায় করা যাবে কোথায় করা যাবে না বর্ণিত আছে 17 ধারা মোতাবেক। উপদ্রুত এলাকায় দুর্যোগ প্রবণ এলাকায় অতিরিক্ত পুলিশ নিয়োগ হয় 15 ধারা মোতাবেক। রেলপথ খালপথে অতিরিক্ত পুলিশ নিয়োগ এনামুল ভাই 14
ধারা মোতাবেক রেলপথ খালপথে অতিরিক্ত পুলিশ নিয়োগের কথা বলা আছে। নিয়োগ হলে নিয়োগপত্র পাবেন, বর্ণিত আছে শাহ আলম ধারা মোতাবেক। দণ্ডসমূহ লঘুদণ্ড গুরুদণ্ডের কথা বলা আছে পুলিশ আইন প্রবিধান 857 বিধি। 857 বিধি আমরা জেনেছি। সাময়িক বরখাস্ত প্রবিধান 880 বিধি। ব্ল্যাক মার্ক এর প্রবিধান 874 বিধি। 874 বিধি। আমরা তো পড়েছি পুলিশ আইন অনুযায়ী সকল প্রকার দায়িত্ব, অধস্তন অফিসারের দায়িত্ব কর্তব্য সম্পর্কে বর্ণিত আছে 23 ধারা মোতাবেক। মামলা চলমান, মামলার জন্য গ্রেফতারি পরোয়ানা, তল্লাশি পরোয়ানা আবেদন করে ম্যাজিস্ট্রেটের কাছে বর্ণিত আছে 24-213 বিধি। 24-213 বিধি। আমরা জেনেছি জেনারেল ডায়েরি, রোজ নামচা সম্পর্কে 40, 44, 154, 155 প্রবিধান 377 বিধি। প্রবিধান 377 বিধি। আমরা ইতিমধ্যে পড়েছি পুলিশ আইন অনুযায়ী কনস্টেবল প্লিজ পুলিশ আইন মোতাবেক যেখানে 6 মাসের মধ্যে মালিক হাজির না হলে সম্পত্তি বিক্রিপূর্বক অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার বিধান রয়েছে। 27 ধারা এবং ফৌজদারি কার্যবিধি 524। ফৌজদারি কার্যবিধি 524। 524। আমরা পুলিশ আইনে পড়েছিলাম কনস্টেবল প্লিজ অতিরিক্ত আইজিপি সরকার নিয়োগ করে থাকেন কত ধারা মোতাবেক? 4-ক। আইজিপি মহোদয়ের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সম্পর্কে বর্ণিত আছে 5 ধারা মোতাবেক। পুলিশের চাকরি হতে ইস্তফা দিলে অনুমতি নিতে হয় 9 ধারা মোতাবেক। 2 মাস পূর্বে অনুমতি নেওয়ার বিধান রয়েছে। পুলিশের সকল প্রকার নিয়ম কানুন পরিবর্ধন বর্ণিত আছে 12 ধারা মোতাবেক। এছাড়া আমরা পুলিশ আইনে পড়েছি কনস্টেবল প্লিজ এছাড়া আমরা পুলিশ আইনে পড়েছি সকল প্রকার অর্থদণ্ড কত ধারা মোতাবেক অর্থদণ্ড আদায় হয়? সকল প্রকার অর্থদণ্ড 37 ধারা মোতাবেক অর্থদণ্ড আদায় করা হয়ে থাকে। 37 ধারা মোতাবেক। এই ছিল আমাদের পুলিশ আইন। এরপর যে আমরা চলে যাবো অস্ত্র আইন। কনসেন্ট্রেট প্লিজ। অস্ত্র আইন অনুযায়ী আমরা ইতিমধ্যে জেনেছি অস্ত্র আইন কত সালের আইন? 1878 সালের আইন। কোথায় প্রযোজ্য কোথায় প্রযোজ্য নয়? সমগ্র বাংলাদেশে প্রযোজ্য, তবে সমুদ্রগামী জাহাজ এবং সরকারি কর্মচারীর ক্ষেত্রে দায়িত্ব পালনকালে প্রযোজ্য নয়। আমরা ইতিমধ্যে পড়েছি অস্ত্র আইন অনুযায়ী পুলিশ অফিসারের উপস্থিতিতে তল্লাশি। পুলিশ অফিসারের উপস্থিতিতে তল্লাশি। 30 ধারা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তল্লাশি। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তল্লাশি সম্পর্কে বর্ণিত আছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তল্লাশি। ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে তল্লাশি সম্পর্কে বলা আছে 25 ধারা মোতাবেক। কত? 25 ধারা মোতাবেক। আমরা ইতিমধ্যে পড়েছি অস্ত্র আইন অনুযায়ী সকল প্রকার অস্ত্র আইন অনুযায়ী সকল প্রকার মালামাল বাজেয়াপ্ত হবে। অস্ত্র আইনের অপরাধের সাথে জড়িত সকল প্রকার মালামাল বাজেয়াপ্ত হবে 24 ধারা মোতাবেক। আমরা পড়েছিলাম অস্ত্র আইন অনুযায়ী অস্ত্র থানায় জমা দেওয়ার পর সুনির্দিষ্ট সময়ের মধ্যে যদি হাজির আমরা নিয়ে না আসি, ফেরত না আনি, তবে বাজেয়াপ্ত করার বিধান 16-3। অস্ত্র নিজ দখলে রাখা অস্ত্র নিজ দখলে রাখার উপর যে বাধ্যবাধকতা আমরা ইতিমধ্যে পড়েছি লাইসেন্স ছাড়া অস্ত্র দখলে রাখতে পারি না। দখল 14। বহন করতে পারি না 13। উৎপাদন রূপান্তর বিক্রয় করতে পারি না 5। আমদানি রপ্তানি করতে পারি না 6। গুদামজাত করতে পারি না
সাত ধারা মোতাবেক। পরিবহন করতে পারি না, 10 ধারা মোতাবেক। বেপরোয়া ভাবে কেউ যদি অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে তবে তাকে আমরা পুলিশ, ম্যাজিস্ট্রেট, জনগণ গ্রেফতার করতে পারে, 12 ধারা মোতাবেক। লাইসেন্সকৃত অস্ত্র থানায় জমা দেওয়ার জন্য সরকার গেজেট প্রকাশের মাধ্যমে বিজ্ঞপ্তি দিতে পারেন, 15 ধারা মোতাবেক। তল্লাশি চৌকি স্থাপন করতে পারি, 11 ধারা অনুযায়ী। দেশীয় অস্ত্রের মাধ্যমে অপরাধ করলে দণ্ডের ব্যবস্থা, 19 ধারা মোতাবেক। বিদেশি অস্ত্রের মাধ্যমে অপরাধ করলে দণ্ডের ব্যবস্থা, 19-এর ক ধারা মোতাবেক। বর্ধিত দণ্ডের কথা বলা আছে, বর্ধিত দণ্ড 20-এর ক ধারা মোতাবেক। অস্ত্র তল্লাশিকালে গোপন করলে, তল্লাশিকালে গোপন, 20 ধারা মোতাবেক। অস্ত্র আইন অনুযায়ী অস্ত্র লাইসেন্স ছাড়া ব্যক্তির কাছে অস্ত্র ক্রয় বিক্রয় দণ্ডের ব্যবস্থা বর্ণিত আছে, 22। যে আইনের দণ্ড সুনির্দিষ্টভাবে বর্ণিত নয় সে আইনের দণ্ড, সুনির্দিষ্টভাবে বর্ণিত না থাকলে সে আইনের দণ্ডের কথা বর্ণিত আছে, 23 ধারা মোতাবেক। 23, আমরা পড়েছি সরকার যে কোনো সময় অস্ত্র আটক করতে পারেন। সরকার অস্ত্র আটক করেন, 26। রেহাই দিতে পারেন, 27-এর 1। আবার সে অস্ত্র আটক করতে পারেন, বর্ণিত আছে 27-এর 2। আমরা ইতিমধ্যে জেনেছি অস্ত্র আইন অনুযায়ী অপরাধ তদন্তে সময়সীমার ধাপ। অপরাধ তদন্তে সময়সীমার ধাপ 30-এর খ। একটা অপরাধের জন্য একবারই দণ্ড হবে, একাধিকবার নয়, 31 ধারায় বর্ণিত আছে। অস্ত্র আইন অনুযায়ী অস্ত্র আইন অনুযায়ী অপরাধীকে যদি হাতে নাতে দিতে হয় অস্ত্র সহ তবে কত সময়ের মধ্যে আমরা তদন্ত সম্পন্ন করব? 15 কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করব। 15 কার্যদিবস, 15 কার্যদিবস। আমরা ইতিমধ্যে পড়েছি অস্ত্র আইন অনুযায়ী, অস্ত্র আইন অনুযায়ী খেয়াল করে সবাই, অস্ত্র নিয়ে চলাফেরার উপর বিধিনিষেধ আরোপ করা, অস্ত্র নিয়ে চলাফেরার উপর বিধিনিষেধ আরোপ 17-এর 1। আরোপিত বিধিনিষেধ অমান্য করলে দণ্ডের ব্যবস্থা, 17-এর 2। কখন অস্ত্র সাময়িক বাতিল করা হয়? সাময়িক বাতিল, সাময়িক বাতিল করা হয় 17-এর 2। 17-এর 2। প্রশ্ন হচ্ছে অস্ত্র কখন বাতিল কিংবা সাময়িক বরখাস্ত, অস্ত্রের লাইসেন্স বাতিল কিংবা সাময়িক বরখাস্ত? 18-এর ক। 18-এর ক খ। স্পেসিফিক একটা উত্তর দেন তো, সরকার কখন সমগ্র বাংলাদেশের অস্ত্রের লাইসেন্স কিংবা সুনির্দিষ্ট অঞ্চলের লাইসেন্স বাতিল করতে ক্ষমতাবান? 18-শেষাংশে বলা আছে। এটাকে 18 ধারা আমরা ধরতে পারি, 18 ধারায় বর্ণিত আছে। 18 ধারায় বর্ণিত আছে, আমরা পড়েছিলাম, খেয়াল করেন সবাই। ইতিমধ্যে আমরা জেনেছি অস্ত্র আইনের অপরাধের সম্পর্কে যদি জনগণ জানে তবে সেটা জানাবেন কাকে? 28 ধারা মোতাবেক পুলিশ এবং ম্যাজিস্ট্রেটকে জানাবেন। 28 ধারা মোতাবেক পুলিশ এবং ম্যাজিস্ট্রেটকে জানাবেন। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি জুয়া আইন। জুয়া আইন, জুয়া আইন অনুযায়ী তল্লাশিকরণের ক্ষমতা কার রয়েছে? জুয়া আইন অনুযায়ী তল্লাশিকরণের ক্ষমতা রয়েছে 5 ধারা মোতাবেক পুলিশ সুপার, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সম্পন্ন অফিসার। আমরা পড়েছি জুয়া আইন অনুযায়ী নাম ঠিকানা জানাইতে অস্বীকৃতির দরুন দণ্ড, 7। 7। সকল প্রকার মালামাল বাজেয়াপ্তের বিধিবিধান বাজেয়াপ্ত করেন, 8 ধারা মোতাবেক। জুয়া খেলা, জুয়া খেলা, জুয়ার মানুষের যে কোনো প্রকার খেলাই জুয়া বলে বিবেচিত। ভেরি গুড, 1-এর 1 বলা আছে, রসুল 1-এর 1 বর্ণিত আছে। আমরা ইতিমধ্যে পড়েছি সাধারণ ক্রীড়া ভবন। সাধারণ ক্রীড়া ভবন, 1-এর 2 সাধারণ ক্রীড়া ভবন, 1-এর 2 সাধারণ ক্রীড়া ভবন। আমরা ইতিমধ্যে জেনেছি জুয়ার আখড়া, সেটা হচ্ছে 6 ধারা। জুয়ার আখড়া সেটা হচ্ছে 6 ধারার বিবেচ্য বিষয়।
জুয়া খেলি না, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, তবে দণ্ডের ব্যবস্থা 4 ধারা। জুয়া খেললাম, জুয়া খেলা চলমান, 4 ধারা। জুয়া খেলার জন্য যদি কেউ বাসস্থান দিয়ে থাকে, অর্থ দিয়ে থাকে, স্থান দিয়ে থাকে, তবে দণ্ডের ব্যবস্থা 3 ধারায় বর্ণিত আছে। তবে দণ্ডের ব্যবস্থা 3 ধারায় বর্ণিত আছে। আমরা জেনেছি শারীরিক কসরতের খেলা, সেটা কি জুয়া বলে বিবেচিত হবে? শারীরিক কসরতের খেলা জুয়া বলে বিবেচিত নয়। ভেরি গুড, 11-র ক ধারায় বর্ণিত আছে। কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট জুয়া খেলার অপরাধের বিচার করতে ক্ষমতাবান? কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট? 12 ধারা মোতাবেক যে কোনো শ্রেণীর ম্যাজিস্ট্রেট বিচার করতে ক্ষমতাবান। বর্ধিত দণ্ড জুয়া আইন অনুযায়ী কত ধারায় বলা আছে? 13 ধারায় বর্ধিত দণ্ডের কথা বলা আছে। সুনির্দিষ্ট কোনো মাপ পরিমাপ নাই। 13 ধারার বিবেচ্য বিষয়। আমরা ইতিমধ্যে জেনেছি পশু পক্ষীর লড়াই বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন 11 ধারা মোতাবেক। কত ধারায়? 11 ধারা মোতাবেক। আমরা ইতিমধ্যে জেনেছিলাম, কনসেন্ট্রেট প্লিজ, জুয়া খেলার যে স্থান, স্থানের মালিক উপস্থিত থাকা বাধ্যতামূলক নয়, না থাকলেও দণ্ড। 9 ধারার বিবেচ্য বিষয়, 9 ধারার বিবেচ্য বিষয়। ভেরি গুড। আমরা এ পর্যায়ে চলে যাচ্ছি আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইন 2002। কয়টা অপরাধ করলে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ করেছেন বলে গণ্য হবে? 2-এর খ ধারা মোতাবেক, 2-এর খ ধারা মোতাবেক 8টা অপরাধ। উল্লাহ, এ কি কি ভুল করলো? 8টা অপরাধ করলে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইন অনুযায়ী আমরা দেখবো যে আপনি দ্রুত বিচারের অপরাধ করেছেন বলে গণ্য হবে। লাইক দ্যাট, একটু ছোট্ট করে মুখস্থ করে ফেলি, একটু ছোট্ট করে মুখস্থ করে ফেলি, খেয়াল করি সবাই। চাঁদা আদায়, চাঁদা আদায় প্রথম কাজ। যানের গতি পরিবর্তন, যানবাহনের গতি পরিবর্তন দ্বিতীয় কাজ। যানবাহনের ক্ষতি সাধন, যানবাহনের ক্ষতি সাধন তৃতীয় কাজ। প্রতিষ্ঠান ভাঙচুর চতুর্থ কাজ, প্রতিষ্ঠান ভাঙচুর চতুর্থ কাজ। ছিনতাই করা পঞ্চম কাজ, ছিনতাই করা। শক্তির মহড়া প্রদর্শন করা, শক্তির মহড়া প্রদর্শন করা। দরপত্র ক্রয়ে বাধা দেওয়া, দরপত্র ক্রয়ে বাধা দেওয়া। সরকারি কর্মচারীকে তার কর্তব্য কাজে বাধা দেওয়ার জন্য আত্মীয় স্বজনকে জিম্মি করা। আমরা জেনেছি ইতিমধ্যে। ভেরি গুড। এই হচ্ছে, এই 8টা কাজ করলে আইন শৃঙ্খলা বিঘ্নের অপরাধ দ্রুত বিচার আইনের অপরাধ করেছেন বলে গণ্য হবে। এরপর যে বিবেচ্য বিষয় হচ্ছে, আইন শৃঙ্খলা বিঘ্নের অপরাধ করলেন দণ্ডের ব্যবস্থা কত ধারায় বলা আছে? দণ্ডের ব্যবস্থা বর্ণিত আছে 4-এর 1 ধারায়, 4-এর 1 ধারায়। সকল প্রকার এই যে আইন শৃঙ্খলা বিঘ্নের অপরাধ, এই অপরাধ অনুযায়ী যদি মিথ্যা মামলা করা হয়, মিথ্যা অভিযোগ দায়ের করা হয়, তবে 6 ধারায় দণ্ডের ব্যবস্থা। মিথ্যা মামলা, মিথ্যা অভিযোগ। দ্রুত বিচার আদালত গঠন করা হয় কত ধারা মোতাবেক? দ্রুত বিচার আদালত গঠন করা হয় আমরা দেখি 8-এর 1 ধারা মোতাবেক দ্রুত বিচার আদালত গঠন। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ইহার বিচারক থাকেন, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বিচারক থাকেন। আমরা দেখি দ্রুত বিচার আদালতে বিচার হবে, বর্ণিত আছে 9-এর 1। সাব ইন্সপেক্টর পদের নিম্নে নয় এমন পদের কর্মকর্তা লিখিত রিপোর্টই কেবল আদালত আমলে গ্রহণ করেন, 9-এর 2। দ্রুত বিচার অপরাধের সাথে অন্য কোনো অপরাধ যদি জড়িত থাকে, তবে ভিন্ন ভিন্ন আদালতে বিচার করার বিধান রয়েছে, 9-এর 3 ধারা মোতাবেক। ভিন্ন ভিন্ন আদালতে বিচার হবে, 9-এর 3। অপরাধ সংগঠনে সহায়তার দণ্ড, শাহ আলম, অপরাধ সংগঠনে সহায়তার দণ্ড 5 ধারায় বর্ণিত আছে। আমরা জেনেছি যন্ত্রপাতি, আমরা জেনেছি যন্ত্রপাতি যদি পাওয়া যায় ব্যবস্থা, যন্ত্রপাতি পাওয়া গেলে ব্যবস্থা 7 ধারায় বর্ণিত আছে। 24 ঘন্টার মধ্যে প্রাথমিক রিপোর্ট দেওয়ার বিধান রয়েছে, 24 ঘন্টার মধ্যে প্রাথমিক রিপোর্ট, 10-এর 2, 10-এর 2, 24 ঘন্টার মধ্যে প্রাথমিক রিপোর্ট।
আমরা পড়েছিলাম যদি অপরাধী হাতে নাতে ধৃত না হয় তবে 7 কার্য দিবসের মধ্যে রিপোর্ট দেওয়ার বিধান রয়েছে। 7 কার্য দিবসের মধ্যে রিপোর্ট দিবে 10-এর 3। আসামির অনুপস্থিতিতে বিচারের বিধিবিধান বর্ণিত আছে। 11 ধারা মোতাবেক আসামির অনুপস্থিতিতে বিচারের বিধিবিধান। সময় পাবেন 7 দিন। পত্রিকায় বিজ্ঞপ্তি দিবেন কয়টা? একটা পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার বিধান রয়েছে 11 ধারা মোতাবেক। ভেরি গুড। সকল প্রকার অপরাধ আমলযোগ্য বলে বিবেচিত, দায়রা আদালতে আপিল করতে পারেন। 12 ধারা মোতাবেক আমরা ইতিমধ্যে পড়েছি ক্যামেরায় গৃহীত গৃহীত রেকর্ডপত্র কথাবার্তার সাক্ষ্যগত মূল্য। কত ধারায় বর্ণিত আছে ক্যামেরায় গৃহীত রেকর্ডপত্র কথাবার্তার সাক্ষ্যগত মূল্য? 14 ধারায় বর্ণিত আছে। জামিন সংক্রান্ত বিধিবিধান বর্ণিত আছে। জামিন সংক্রান্ত বিধিবিধান বর্ণিত আছে 13 ধারা মোতাবেক। বর্ণিত আছে 13 ধারা মোতাবেক জামিন সংক্রান্ত বিধিবিধান। তাহলে এই যে আমরা এতগুলো আইন পড়লাম, এরপর যে আমরা চলে যাব যৌতুক নিরোধ আইন। কনসেন্ট্রেট প্লিজ। যৌতুক নিরোধ আইন। আমরা যৌতুক আইন অনুযায়ী শুধুমাত্র যৌতুক দাবি করলেন তবে কি দণ্ড হবে? দাবি করলে দণ্ডের ব্যবস্থা 3। দেওয়া নেওয়া চুক্তি করা সহায়তার দণ্ড, 4টা অপরাধের দণ্ড 4 ধারায় বর্ণিত আছে, তাই না? মজা বিষয়। দেওয়া নেওয়া চুক্তি করা সহায়তার দণ্ড 4 ধারায় বর্ণিত আছে। যদি আপনি মিথ্যা মামলা করেন তবে দণ্ডের ব্যবস্থা 6 ধারায় বর্ণিত আছে। এনামুল, মিথ্যা মামলা 6 ধারায় দণ্ডের ব্যবস্থা বর্ণিত আছে। যৌতুকের চুক্তি ফলবিহীন বলে বিবেচিত হবে। 5 ধারার বিবেচ্য বিষয়। যৌতুক আইনের অপরাধ আমলযোগ্য, জামিন অযোগ্য, আপোষযোগ্য বলে বিবেচিত। 7 ধারায় বর্ণিত আছে। যৌতুক আইনের অপরাধের বিচার হবে ফৌজদারি কার্যবিধি মোতাবেক। বর্ণিত আছে 8 ধারা মোতাবেক। এই যে আমল যোগ্যতা, জামিন যোগ্যতা বর্ণিত আছে না? তাহলে ছিল আমাদের যৌতুক নিরোধ আইন। যৌতুক নিরোধ আইন। এরপর যে আমাদের বিবেচ্য বিষয় থাকবে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন। কনসেন্ট্রেট প্লিজ। আমাদের এই পর্যন্ত ছিল মাইনর অ্যাক্ট রিভিশন। কনসেন্ট্রেট প্লিজ। আমরা ইতিমধ্যে পড়েছি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী অ্যালকালয়েড কাকে বলে? অ্যালকালয়েড কাকে বলে? 2-4 অ্যালকালয়েড। 2-4 অ্যালকালয়েড। ওয়াশ কাকে বলে? ওয়াশ। ওয়াশ কাকে বলে? 2-8। ওয়াশ কাকে বলে? 2-8। মাদকের শ্রেণী। মাদকের শ্রেণী 2-9 মাদকের শ্রেণী। নিয়ন্ত্রিত বিলি 2-15 নিয়ন্ত্রিত বিলি। প্রিকারসর কেমিক্যাল। প্রিকারসর কেমিক্যাল 2-19 বলা আছে প্রিকারসর কেমিক্যাল। পারমিট। পারমিট 2-16 বর্ণিত আছে পারমিট। পাস 2-17 বর্ণিত আছে পাস। 17-2-34 লাইসেন্সের কথা বলা আছে। 2-34 লাইসেন্সের কথা বর্ণিত আছে। বিআর সম্পর্কে বলা আছে বিআর। বিআর সম্পর্কে বলা আছে 2-24। বিওয়ারি বিওয়ারি বলা আছে 2-25। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী খেয়াল করেন সবাই, মাদক দ্রব্য মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রতিষ্ঠা হয় কত ধারা অনুযায়ী মনে আছে? প্রতিষ্ঠা। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রতিষ্ঠা হয় 4 ধারায়, কার্যাবলী 6। 4 ধারায় প্রতিষ্ঠা, কার্যাবলী 6। টেনশন নিয়েন না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্য অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্য উৎপাদন, রূপান্তর, বিক্রয়, আমদানি, রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে 9-1 ধারা মতো। শুধুমাত্র অ্যালকোহল উৎপাদন, রূপান্তর, বিক্রয়, আমদানি, রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে 10-1। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অ্যালকোহল যুক্তিযুক্ত কাগজপত্র প্রদর্শনের মাধ্যমে বহন, পরিবহন, দখল করতে পারেন 10-2।
অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যুক্তিযুক্ত কাগজপত্র প্রদর্শনের মাধ্যমে বহন পরিবহন দখল করতে পারেন। 9-3। উৎপাদিত অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্যের গায়ে লেবেল লাগানোর বিধান রয়েছে। লেবেল লাগানোর বিধান সংবিধিবদ্ধ সতর্কীকরণ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। 9-4 ধারায় বর্ণিত আছে। ফার্স্ট এড বক্সে ডাক্তার সাহেব অল্প পরিমাণ রাখতে পারেন। 9-5। 9-5। তারি পুচয় কয় শ্রেণীর ব্যক্তি খাইতে পারেন? তারি পুচয়, ভেরি গুড। 5 শ্রেণীর ব্যক্তি তারি পুচয় পান করতে পারেন। 11-2 বলা আছে। মুচি, মেথর, ডুম, ক্ষুদ্র নিগোষ্ঠী, 4 শ্রেণী। নিজস্ব তৈরি চুলায় মদ কয় শ্রেণীর ব্যক্তি খাইতে পারেন? পার্বত্য অঞ্চলের লোকজন নিজস্ব তৈরি চুলায় মদ খাইতে পারেন। রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন। রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন এই 3 শ্রেণীর ব্যক্তি খাইতে পারেন নিজস্ব তৈরি চুলায় মদ। ব্যবস্থাপত্র সংক্রান্ত বিধিবিধান ডাক্তার ছাড়া ব্যবস্থাপত্র দিতে পারেন না, একবারের বেশি ক্রয় করার সুযোগ নাই। 12। নির্ধারিত শর্তে, নির্ধারিত ফিতে, নির্ধারিত ফর্মে আবেদন করলে লাইসেন্স পাবেন 1 বছরের জন্য। 13 ধারা মোতাবেক লাইসেন্স বাতিল করা হয় 2টা কারণে বর্ণিত আছে। লাইসেন্স পারমিট পাস বাতিল করা হয় 2টা কারণে বর্ণিত আছে। 16-1। লাইসেন্স পারমিট পাস সাময়িক স্থগিত করা হয় একটা কারণে বর্ণিত আছে। 17-1। অন্যান্য লাইসেন্স বাতিলের কথা বর্ণিত আছে 18-1 ধারা মোতাবেক। আপনি ইতিমধ্যে পড়েছেন খোলা স্থানে তল্লাশি। খোলা স্থানে তল্লাশি, পুলিশ অফিসার খোলা স্থানে তল্লাশি করেন, যানবাহনে তল্লাশি করতে পারেন 21 ধারা মোতাবেক। অ্যালকোহল পান সংক্রান্ত বিধিবিধান, সরি, অ্যালকোহল এর পানশালা, পান সংক্রান্ত যে পানশালা বার বন্ধ রাখার বিধিবিধান 19 ধারায় বর্ণিত আছে বন্ধ রাখার বিধিবিধান। 30+30 বন্ধ রাখতে পারেন পুলিশ কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট। বিনা পরোয়ানায় তল্লাশির কথা বলা আছে। কয় শ্রেণীর ব্যক্তি? 23 ধারায় 5 শ্রেণীর ব্যক্তি। দিনের বেলা তল্লাশি করা উত্তম, তবে রাতের বেলা করা যায়। 23-2 ধারায় বর্ণিত আছে। দেহ পরীক্ষার বিশেষ বিধান, দেহ পরীক্ষার বিশেষ বিধান 24 ধারায় বর্ণিত আছে। আমরা জেনেছিলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অপরাধের সাথে জড়িত সকল প্রকার মালামাল বাজেয়াপ্তযোগ্য বলে বিবেচিত। 26-1। তবে সরকারি মালামাল বাজেয়াপ্ত হবে না। 26-3 বর্ণিত আছে। বেওয়ারিশ মাদকদ্রব্য পেলে করণীয়। সময় কতদিন দিবেন? সময় কতদিন? ভেরি গুড। 15 দিনের সময় দিয়ে হাজির হওয়ার নির্দেশ, না হাজির হলে বাজেয়াপ্ত। 27-2। ব্যক্তি সহ মালামাল আটক করলে কোথায় নিয়ে যাবেন? ব্যক্তি সহ মালামাল আটক করছেন, কোথায় নিয়ে যাবেন? 29-1 ধারা মোতাবেক থানায় নিয়ে যাওয়ার বিধান রয়েছে। আমরা পড়েছি নিয়ন্ত্রিত বিলি ব্যবস্থার পদ্ধতি প্রক্রিয়া। 35। যন্ত্রপাতি রাখলে দণ্ডের ব্যবস্থা। 37। সম্পত্তি দিলে দণ্ডের ব্যবস্থা। সম্পত্তি, অর্থ, মালামাল দিলে দণ্ডের ব্যবস্থা। 38। অর্থ নিষ্ক্রিয়করণ পদ্ধতি। 34। অর্থ নিষ্ক্রিয়করণ পদ্ধতি। 33। অর্থ হচ্ছে 33। সম্পত্তি 34। হস্তান্তরে বিধিনিষেধ 34। আমি যদি একটা ভুল বলি আপনারা কি ভুল বলবেন? অর্থ নিষ্ক্রিয়করণ পদ্ধতি 33, সম্পত্তি 34। সম্পত্তি 34। ওকে ফাইন, সামনে আগান। অর্থ যোগানদাতা, পৃষ্ঠপোষকতা, মদতদাতার দণ্ড 40 ধারায় বর্ণিত আছে। 40 ধারায় বর্ণিত আছে অর্থ যোগানদাতা, পৃষ্ঠপোষকতা, মদতদাতার দণ্ড। যে অপরাধের দণ্ড সুনির্দিষ্টভাবে বর্ণিত নাই সে অপরাধের দণ্ড হবে 42-1। সকল প্রকার অপরাধ আমলযোগ্য বলে বিবেচিত হবে। আমলযোগ্য 46 ধারায় বর্ণিত আছে। 46 ধারায় বর্ণিত আছে নারী, শিশু, অসুস্থ, বিকলাঙ্গ হলে ন্যায় বিচারের স্বার্থে জামিন দেওয়ার বিধান রয়েছে। 47-1 গ। 47-1 গ। আমরা জেনেছি 3 কার্য দিবস বিচার কার্য মুলতবি রাখতে পারি।
3 কার্য দিবস বিচার কার্য মুলতবি রাখতে পারি 49। 49 সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে বিচার করতে পারি 5 বছরের অপরাধ। 48 ধারা মোতাবেক মাদক শুল্ক আরোপ করা যায় না, মাদক শুল্ক আরোপ করা যায় না। 58 ধারা মোতাবেক দুই ধরনের বাংলাদেশে উৎপাদিত মাদক দ্রব্যের জন্য মাদক শুল্ক আরোপ করা যায় না। কত? 58। কত? 58। আমরা ইতিমধ্যে জেনেছি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ডিজিটাল আলামতের সাক্ষ্যগত মূল্য, ডিজিটাল আলামতের সাক্ষ্যগত মূল্য 56। রাসায়নিক পরীক্ষক রক্ত পরীক্ষকের রিপোর্টের সাক্ষ্যগত মূল্য 62-3 ধারায় বর্ণিত আছে, 62-3 ধারায় বর্ণিত আছে। আপনি ডিউটি কালে তল্লাশি কালে যদি কোনো প্রকার কেউ ক্ষতিগ্রস্ত হয় তবে ক্ষতিপূরণ দাবি করতে পারেন না, 60 ধারায় বর্ণিত আছে। এই ছিল আমাদের বিবেচ্য বিষয়। যতগুলো আইন রিভিশন করিয়েছি সবগুলো আইন আপনারা আগামীকালকে এবং পরের দিন 2 দিন বন্ধ আছে। যদি একটু ভাগ করেন যে কালকে আমি লিখবো 4টা আইন, পরের দিন লিখবো 4টা আইন, তবে আইনগুলো আপনাদের লেখার মাধ্যমে রিভিশন হয়ে যাবে। আশা করি আপনারা আগামীকালকে এবং পরের দিন এই 2 দিনের মধ্যে আইনগুলো লিখে রপ্ত করতে সচেষ্ট হবেন। আমি চেষ্টা করব আগামী শনিবার দিন রাতের বেলা আপনাদের শুধু মাইনর অ্যাক্টের উপর একটা পরীক্ষা নিব। পারবেন না? শুধু মাইনর অ্যাক্টের উপরে একটা পরীক্ষা নিব। যতগুলো মাইনর অ্যাক্ট পড়িয়েছি সবগুলো মাইনর অ্যাক্টের উপরে আগামী শনিবার দিন পরীক্ষা নিব। ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। উই উইল ট্রাই আওয়ার লেভেল বেস্ট। উই উইল ট্রাই আওয়ার লেভেল বেস্ট। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব, না পারার কিছুই নয়। আমাদের এই যুদ্ধে অবশ্যই জয় হইতে হবে। কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ, না পারার কিছুই নাই, সবাই পারে, আমিও পারবো ইনশাল্লাহ। এটা সবসময় বিশ্বাস রাখবেন। আর বিশ্বাস রাখবেন আল্লাহর উপর। আপনার যদি মনের একাগ্রতা থাকে, আপনার যদি মনের চিন্তা চেতনা আগ্রহ থাকে, আল্লাহ আপনাকে দিবেনই, মাস্ট। ওকে। সো আমরা চেষ্টা করব যেন আমরা সম্পূর্ণ যে আইনগুলো ইতিমধ্যে পড়েছি সে আইনগুলো আমরা রপ্ত করে পরীক্ষা দিতে পারি। ধন্যবাদ সবাইকে। আমরা এ পর্যায়ে শুধু একটা আইন আমরা পড়বো, একটু দয়া করে থাকবো আমরা সবাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।